কয়েকদিন পরেই গরমকাল চলে আসবে। গরমকাল চলে আসলেই কিছু কিছু চেঞ্জেস আমাদের পাখিদের ক্ষেত্রে আনতে হবে। গরমকাল মানেই বাজরিগার এবং লাভবার্ড পাখির ব্রিডিং সিজনের শেষ। ফেব্রুয়ারি মাসের প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। মার্চ মাসটায় মোটামুটি ওয়েদার একটু নর্মাল থাকবে। এপ্রিল থেকে প্রচণ্ড গরম পড়ে যাবে। এখনই ওয়েদার অনেক চেঞ্জ হয়ে গেছে। এই সময় আপনারা কি ধরনের পরিবর্তন নিয়ে আসবেন আপনার সেটআপে, কিভাবে পাখিদের যত্ন নেবেন, আজকে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। চ্যানেলে যারা নতুন এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। শীতকালে পাখিদেরকে একভাবে কেয়ারিং করতে হয়, গরমকালে একভাবে কেয়ারিং করতে হয়। কিন্তু যখন আমরা ব্রিডিং সিজন শেষ হয়, অর্থাৎ উইন্টার সিজন শেষ হয়ে যায়, তারপরে গরমকাল অর্থাৎ সামার সিজনে আমরা এন্টার করি, এর মাঝখানে যে ওয়েদারটি থাকে সেই ওয়েদারটিতে না থাকে প্রচণ্ড গরম, না থাকে প্রচণ্ড ঠান্ডা। দিনের বেলায় গরম থাকে, ভোরবেলা এবং রাতের দিকে মোটামুটি ঠান্ডা অনুভব হয়। এই সময় কিন্তু পাখিগুলোকে খুব যত্ন এবং কেয়ারিংয়ের মধ্যে রাখতে হবে আপনাকে, না হলে আপনার পাখি অসুস্থ হবে। আপনার সেটআপে বা কেজেতে যদি বাচ্চা থাকে সেই বাচ্চাগুলো মারা যাবে। আবার যদি পেরেন্টস পাখি অসুস্থ হয় তখন বাচ্চাদেরকে ফিড করাবে না, তখনও কিন্তু বাচ্চা মারা যাবে। তো এই সময় আপনাদেরকে একটু বেশি কনসাস হতে হবে। কিছু চেঞ্জেস আপনাদের সেটআপেতে নিয়ে আসতে হবে, খাবার দাবারও চেঞ্জেস আনতে হবে, কিছু পরিস্থিতি আপনাদেরকে চেঞ্জ করে দিতে হবে। এক নম্বর যেটা, পাখিদের সিড মিক্স থেকে আমাদেরকে এখন থেকেই আস্তে আস্তে অয়েলি সিডগুলোকে কমাতে থাকতে হবে। একেবারে বন্ধ করে দেবেন এরকম করবেন না, অল্প অল্প করে আপনারা কমাতে থাকুন। আপনারা 1 কিলো পিছু যদি 300 গ্রাম করে অয়েলি সিড অ্যাড করতেন, সেটাকে এখন অর্ধেক করে দিন, মানে 150 গ্রাম করে দিন। সূর্যমুখী দানা আস্তে আস্তে কমান। আপনারা যদি লাভবার্ড পাখিকে কুসুম দানা দেন সেইগুলোকেও একটু কমিয়ে দিন। ব্ল্যাক সিড আমি বলবো বন্ধ করে দিন, একবারে দেওয়ার দরকার নেই এখন আর। ক্যানারি দানাকে আপনারা উইন্টার সিজন অর্থাৎ ব্রিডিং সিজনেতে যে পরিমাণে দিচ্ছিলেন সেই পরিমাণে এখন দেবেন, কোনো সমস্যা হবে না। শুধুমাত্র ব্ল্যাক সিডকে একবারে বন্ধ করে দিন। সূর্যমুখী দানা এবং কুসুম দানাকে আপনারা অর্ধেক পরিমাণে দিন, আগে যেটা দিতেন তার থেকে অর্ধেক করে দিন। 2 নাম্বার যেটা, অ্যাটমসফিয়ারে আপনাদের কিছু চেঞ্জেস নিয়ে আসতে হবে। দেখুন, আমরা পাখিদেরকে যখন পালন করি আমরা কিছু কিছু জিনিসকে আমরা নিজেদের কন্ট্রোলে রাখি। অ্যাটমসফিয়ারটাও আমরা পাখিদেরকে আমরা নিজেদের মতো করে প্রডিউস করি। যেমন আমাদের যাদের রুফটপে সেটআপ, যাদের সেটআপ প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় রাতের দিকে, তারা কি করে রাতের বেলায় শীতকালেতে বাল্ব জ্বেলে রাখে। 100 ওয়াটের বাল্ব কি 200 ওয়াটের বাল্ব জেলে রেখে দিয়ে তার সেটআপকে গরম রাখার চেষ্টা করে যাতে পাখিদের ঠান্ডা না লেগে যায়। তো সেই জন্য এই সময়তেও আমাদেরকে কিছু চেঞ্জেস নিয়ে আসতে হবে। যদি আপনার সেটআপেতে আগে আপনি বাল্ব লাগাতেন রাতের দিকে, এখন আর লাগাবার দরকার নেই। এখন যা ওয়েদার আছে, যা টেম্পারেচার আছে, তাতে বাল্বের প্রয়োজন নেই। এখন রাতের বেলা আপনারা কোনোভাবেই আপনার সেটআপেতে কোনো রকম বাল্ব জেলে রাখবেন না। জেলে রাখলে আপনাদের পাখির ক্ষতি হতে পারে। তারপরে যেটা, দিনের বেলায় যেহেতু এখন অনেকটা ওয়েদার চেঞ্জ হয়েছে, দিনের বেলায় আবহাওয়া অনেকটাই গরম, তো এই সময় দিনের বেলায় এয়ার ক্রসিংয়ের ব্যবস্থা রাখুন, যাতে হাওয়া চলাচল করে আপনার সেটআপে বা আপনার কলোনিতে। কিন্তু রাতের দিকে, ভোরের দিকে আপনার সেটআপকে এখন কিন্তু কভার আপ করে রাখবেন। এখন কিন্তু রাতের বেলা কি ভোরের বেলা আপনার সেটআপকে একেবারে আনকভার করে রাখবেন না। যেভাবে ব্রিডিং সিজনে বা শীতকালে রাখছিলেন সেমভাবে কিন্তু আপনারা রাতের বেলা এবং ভোরের বেলা আপনার সেটআপকে কভার আপ করবেন। ডাইরেক্ট হাওয়া যেন রাতের বেলায় বা ভোরের বেলা আপনার পাখি ছুটিতে না লাগে, তাহলে কিন্তু আপনার পাখি অসুস্থ হয়ে যাবে। 3 নাম্বার যেটা, যারা পাখিদেরকে সকালবেলাতে হালকা গরম জল খেতে দিতেন, তারা আর পাখিদেরকে হালকা গরম জল খেতে দেবেন না। শীতকালে ওয়েদার প্রচণ্ড ঠান্ডা, সেই সময় অনেকেই তার পাখিদেরকে সকালবেলায় যখন খাবার জল দিতে যেতেন পাখিদেরকে ঈষৎ উষ্ণ অর্থাৎ হালকা গরম জল খেতে দিতেন। কিন্তু এখন ওয়েদার সেই অনুযায়ী নেই, ওয়েদার অনেকটাই গরম হয়েছে, টেম্পারেচার বেড়ে গেছে। এখন আপনারা পাখিদেরকে রুম টেম্পারেচারে জল দেবেন, খুব বেশি ঠান্ডা জল দেওয়ার প্রয়োজন নেই। রুম টেম্পারেচারের জলই পাখিদেরকে দেবেন, কোনো সমস্যা হবে না। 4 নাম্বার যেটা, এখন যে ক্লাসটি চলছে আপনার, সেই ক্লাসটিকেই আপনারা শেষ করে দেবেন। আপনার কাছে যদি পাখি ডিম দিয়ে থাকে, ডিম ফুটে বাচ্চা উঠবে, সেটাই আপনার শেষ ক্লাচ। আপনার কাছে যদি বাচ্চা থাকে সেটাই আপনার শেষ ক্লাচ। এরপরে পাখি যদি ডিম পারে সেই ডিমগুলোকে আপনারা ফেলে দেবেন, ফেলে দিয়ে হাঁড়ি খুলে দেবেন। এখন ডিমের মায়া করবেন না, কারণ এরপরে যদি পাখি ডিম দেয় সেটাকে ইনকিউব করে, তারপরে বাচ্চা ওঠে, সেই লং টার্ম প্রসেস যদি চলে তখন কিন্তু প্রচণ্ড গরম পড়ে যাবে। সেই গরমেতে পাখিরা যখন ডিম ইনকিউব করতে যাবে কি তার বাচ্চাকে খাওয়াতে যাবে, তখন কিন্তু এই প্রচণ্ড গরমের জন্য বক্স বা হাঁড়িতে বারবার যাওয়ার ফলে পাখিদের হিটস্ট্রোক হয়ে যাবে, পাখিরা মারা যাবে। বাচ্চাও দেখবেন সার্ভাইভ করবে না, মারা যাচ্ছে। তো আমি আপনাদেরকে যেটা বলবো, এখন যদি আপনার কাছে ডিম থাকে সেই বাচ্চাগুলো ফুটে গেলে সেটাকেই আপনারা লাস্ট ক্লাচ করে দিন। যদি আপনার কাছে বাচ্চা থাকে তো এটাই আপনার লাস্ট ক্লাচ। এরপরে পাখি ডিম পারবে, তারপরে ডিম ফুটিয়ে বাচ্চা তুলবে, আরেকটা ক্লাচ নেবেন, সেটা করতে যাবেন না। যদি করতে যান তাহলে আপনার বিডার পাখি মারা যাবে, আপনার বাচ্চাও মারা যেতে পারে। তো এটাকে একেবারে আপনারা মাথায় ঢুকিয়ে নিন। এরপরে আর কোনোভাবেই আপনারা ক্লাচ নিতে যাবেন না। আর কিছুদিন পরে যখন আরেকটু গরম বেড়ে যাবে
তখন যদি আপনার বক্সে বা হাঁড়িতে বাচ্চা থাকে, আপনারা যেটা করতে পারেন সেই বাচ্চাগুলোকে বক্স বা হাঁড়ির বাইরে একটা সরাতে করে কেজের কোণে রেখে দেবেন, কিন্তু বক্স বা হাঁড়িকে খুলে দেবেন। একটা জিনিস জানবেন, বক্স বা হাঁড়ির ভিতরের টেম্পারেচার আর বক্স বা হাঁড়ির বাইরের টেম্পারেচার অনেকটা কম বেশি হয়ে যায়। বক্সের ভিতরের টেম্পারেচার বাইরের টেম্পারেচারের থেকে 4 থেকে 5 ডিগ্রি বেশি হয়। তো সেই জন্য আপনারা কয়েকদিন পরে যখন আর একটু গরম পড়বে তখন যদি আপনার বক্সে বা হাঁড়িতে বাচ্চা থাকে এই পদ্ধতিটা অনুসরণ করবেন, দেখবেন আপনার বিড়াল পাখি ভালো থাকছে, আপনার বাচ্চাগুলো সার্ভাইভ করছে, মারা যাচ্ছে না। কলোনির ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করতে যাবেন না, কারণ কলোনিতে অনেক জোড়া পাখি থাকে, অন্য পাখি এসে বাচ্চা মেরে দিতে পারে। 5 নম্বর যেটা, যারা কয়েকদিনের মধ্যেই অর্থাৎ মার্চের আধাআধির মধ্যেই বক্স বা হাঁড়ি খুলে দেবেন, তারা অবশ্যই বিড়াল পাখিগুলোকে একবার ডিওয়ার্মিং করিয়ে নেবেন। ডিওয়ার্মিং করাবার আগে পাখিদেরকে একটা ছোট্ট লিভার টনিকের কোর্স করাবেন, তারপরে ডিওয়ার্মিংয়ের মেডিসিন দিয়ে ডিওয়ার্মিং করাবেন, তারপরে ফের লিভার টনিক দেবেন, তারপরে পাখিদেরকে একটা ভালো কোনো মাল্টিভিটামিন কয়েকদিন খেতে দিয়ে দেবেন। এইভাবে ডিওয়ার্মিংটা কমপ্লিট করে নেবেন। কিন্তু একটা কথা মাথায় রেখে দেবেন, যদি আপনারা প্রচণ্ড গরমে ডিওয়ার্মিং করাতে যান, বিশেষ করে এপ্রিল মাসে, তখন কিন্তু আপনার পাখির ক্ষতি হতে পারে। তো অবশ্যই আপনারা মার্চের আধাআধি কি মার্চ মাসের মধ্যে যদি ডিওয়ার্মিং করান তো করিয়ে নেবেন, এপ্রিল মাসে গিয়ে আর ডিওয়ার্মিং করাতে যাবেন। যদি ডিওয়ার্মিং করাতে যান আপনার কিন্তু বিড়াল পাখির ক্ষতি হতে পারে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু ডিওয়ার্মিং করানো খুবই নেসেসারি একটা জিনিস, ব্রিডিং শেষে একবার ডিওয়ার্মিং করিয়ে রাখা খুবই দরকার। 6 নম্বর যে জিনিসটা, পাখির কেজ দেখে বা সেট আপ থেকে আপনারা হাঁড়ি খুলে দিলেন, তারপরে পাখিগুলোকে আপনারা যেটা করবেন এটা ফ্লাইং কেজে রাখবেন। ফ্লাইং কেজে রাখার কারণ হচ্ছে একটাই, অনেক ফিমেল পাখির শরীরেতে ব্রিডিং জনিত কারণে চর্বি জমে যায়, কারণ তারা অনেকটা সময় হাঁড়ি বা বক্সের ভিতরে বসে কাটায়। ফলে কি হয়, তাদের শরীরে এক্সট্রা ফ্যাট জমে যায়। সেই ফ্যাটটাকে রিডিউস করবার জন্যই ফ্লাইং কেজ ইউজ করতে হয়। ফ্লাইং কেজে পাখিদেরকে রাখলে কি হবে, পাখিরা ওড়াউড়ি করবে, মুভমেন্ট করবে এবং পাখির শরীরে এক্সট্রা ফ্যাট আস্তে আস্তে কমতে থাকবে। যদি আপনার কাছে অনেকটা বেশি জায়গা থাকে, যদি সাফিসিয়েন্ট জায়গা থাকে, তাহলে আপনারা দুখানা ফ্লাইং কেজের ব্যবস্থা করবেন। একটাতে মেল পাখিগুলোকে রাখবেন, একটাতে ফিমেল পাখিগুলোকে রাখবেন। তাহলে আননেসেসারিভাবে পাখি আর ডিম পেড়ে দেবে না। কারণ ব্রিডিং সিজন শেষ হওয়ার পরে তো যখন মেল ফিমেলকে আপনি একসঙ্গে রাখবেন, দেখবেন মেল ফিমেল একসঙ্গে থাকার ফলে পাখি ফ্লোরে ডিম পারছে। সেই জিনিসটাকে এড়িয়ে চলার জন্য আপনারা দুখানা কিন্তু ফ্লাইং কেজ ইউজ করতে পারেন। 7 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে পাখিদেরকে আপনারা আস্তে আস্তে এগ ফুড দেওয়াও কমিয়ে দিন। আগে যদি সপ্তাহে পাখিদেরকে 3 দিন করে এগ ফুড দিতেন, তাহলে 2 দিন দিন। যদি পাখিদেরকে আপনারা সপ্তাহে 2 দিন করে এগ ফুড দিতেন, 1 দিন দিন। কারণ ওয়েদার আস্তে আস্তে গরম হচ্ছে, দিনের বেলা প্রচণ্ড গরম, টেম্পারেচার বেড়ে গেছে। তো এখন এগ ফুডের ব্যবহারটাকে আপনাদেরকে আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। এরপরে যে পয়েন্টটি, সেটা হচ্ছে পাখিদেরকে আপনারা এই সময়তে সফট ফুড বেশি পরিমাণে খেতে দিন, স্প্রাউট খেতে দিন। আলটিমেটলি পাখিদেরকে আপনারা এখন যে খাবারগুলোকে দেবেন, এই খাবারগুলোতে যেন জলের পরিমাণ বেশি থাকে। তাহলে কি হবে, পাখিদের শরীর হাইড্রেট থাকবে, গরমকালে পাখিরা দেখবেন ভালো থাকছে এবং পাখিদের যে শরীরে যে সমস্ত ঘাটতি তৈরি হয়েছে ব্রিডিংয়ের ফলে, সেইগুলো তাড়াতাড়ি মিটে যাবে, ভালো থাকবে, অ্যাক্টিভ থাকবে। শেষের যে পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ, পাখিদের এই সময় একটা বিশেষ রোগ হয়, সেই রোগটি হচ্ছে পক্স। বিশেষ করে লাভবার্ড পাখির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অন্যান্য পাখির ক্ষেত্রে কম দেখতে পাওয়া যায়, কিন্তু লাভবার্ড পাখির ক্ষেত্রেই বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে পক্স। তো পক্সের সতর্কতা অনুযায়ী আপনাদেরকে যেটা করতে হবে, এই সময় সপ্তাহে 2 দিন করে নিম পাতা ফুটানো জল দিয়ে পাখিদের ঘরকে ভালো করে স্প্রে করে জীবাণুমুক্ত করতে হবে। যে দিক দিয়ে আপনাদের পাখির সেটআপে হাওয়া ঢোকে, সেই দিকে কয়েকটা নিম ডাল ঝুলিয়ে রাখতে হবে পাতা সমেত, যাতে আপনাদের সেটআপে যে হাওয়াটি যায় সেটা তো যেন একটু জীবাণুমুক্ত হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে, পাখির সেটআপেতে মশার উপদ্রব কম যাতে হয় সেটার ব্যবস্থা করতে হবে। আপনারা মশারি ইউজ করতে পারেন বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন আপনার সেটআপকে, যাতে আপনার পাখির সেটআপের ভিতরেতে কোনোভাবে মশার উপদ্রব বেশি না হয়। কারণ এই মশা থেকেই কিন্তু পাখির শরীরেতে পক্সের ভাইরাস চলে আসে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনার সেটআপের পাশাপাশি যেন অন্যান্য পাখি বেশি আনাগোনা এই সময় না করে। অন্যান্য পাখিদেরকে যদি মশা কামড়ায়, সেই মশা যদি আপনার পাখিকে সে কামড়ায়, তখনও কিন্তু পক্সের ভাইরাস পাখির শরীরে আসতে পারে। আরেকটা জিনিস আপনাদেরকে যেটা করতে হবে, এই সময় পাখিদেরকে সজনা পাতা, আপনার পাখি যদি সজনা ফুল খায় সজনা ফুলও দিতে পারেন। সজনার ডাঁটা যেটা হয়, যদি আপনার পাখি চিবায়, সেটাও আপনারা দিতে পারেন। নিম আর সজনাকে এই সময় আপনাদেরকে ইউজ করতে হবে পক্সের প্রিভেনশনের জন্য। যদি পারেন আপনার পাখির সেটআপে বা খাঁচায় যে দাঁতটা লাগানো আছে সেটাকেও নিম ডাল দিয়ে দিন। তাহলে কী হবে, পাখিরা স্বাভাবিকভাবে সেগুলোকে চিবাবে, কামড়াবে এবং পাখির শরীরে নিম রস যাবে। কারণ এই সময় পাখিদের কিন্তু একটা মারাত্মক যে রোগটি হয় সেটা হচ্ছে পক্স। এই পক্স রোগের প্রিভেনশনের জন্য এই জিনিসটাকে আপনাদেরকে অবশ্যই করতে হবে। সেটআপকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যাতে আপনার সেটআপেতে মশার উপদ্রব কম থাকে। এয়ার ক্রসিংয়ের ব্যবস্থা রাখুন। এয়ার ক্রসিংয়ের ব্যবস্থা থাকলে সেখানে কিন্তু মশার আনাগোনা কম হয়। যদি আপনাদের প্রয়োজন হয়, যদি আপনারা বলেন, কমেন্ট করেন যে পক্স নিয়ে একটা বিস্তারিত ভিডিও আপনাদের লাগবে, তাহলে অবশ্যই আমি একটা
পক্স নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদেরকে বানিয়ে দিতে পারি, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো আজকে আপনাদের কাছে যে কয়েকটা পয়েন্ট তুলে ধরলাম, এই পয়েন্টগুলোর ওপরে আলোকপাত করুন। পাখিগুলোকে বেশি যত্ন পরিচর্যার মধ্যে রাখুন, কারণ ওয়েদার চেঞ্জিংয়ের সময় মানুষের যেমন রোগ ব্যাধি বেশি হয়, পাখির ক্ষেত্রেও সেম জিনিস। আর পাখিদেরকে যেহেতু আমরা আর্টিফিশিয়ালভাবে পালন করি, আমরা আর্টিফিশিয়ালভাবে অ্যাটমসফিয়ার প্রোভাইড করি, আর্টিফিশিয়ালভাবে খাবার খেতে দিই, তো পাখিগুলোকে আমাদেরকে সেইভাবেই রাখতে হবে যাতে পাখিদের কোনো ধরনের সমস্যা না হয়। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী দিনে নতুন টপিক নিয়ে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।